যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন এটা হলুদ কার্ড না, সামাজদারকে নিয়ে ইশারা বি কাফি। অলরেডি অলরেডি খালেদা জিয়ার জানাজায়, মানে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে জয়শঙ্কর কিন্তু মেসেজ দিয়ে গেছেন। তিনি শুধু বাংলাদেশের সরকারের প্রতি মেসেজ দেন নাই, জনগণের প্রতি নয়। তিনি কিন্তু বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূত বা হাই কমিশনারদেরকে মেসেজ দিয়ে গেছেন যে ডক্টর ইউনূসের সাথে তাদের সাথে কোনো প্রীতি নাই। তারা এর আগেই বলেছে বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া কারোর সাথে তারা সম্পর্ক করবে না। আপনি দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা করেছে। এমনকি আমাদের আইন উপদেষ্টার সাথেও কিঞ্চিৎ দেখা হয়েছে। তিনি কিন্তু দেশের তথাকথিত প্রধানের সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করেন নাই। অজুহাতটা কি দিয়েছেন? সুন্দর করে, যদিও আমাদের তথাকথিত পররাষ্ট্র উপদেষ্টা বলেছে এখানে রাজনীতির কিছু নাই, ইত্যাদি ইত্যাদি বলে দায় সারা গোছের বক্তব্য দিয়েছে। কিন্তু মিস্টার জয়শঙ্কর পৃথিবীর শ্রেষ্ঠ ডিপ্লোম্যাটদের অন্যতম এবং ভারতের মধ্যে সম্ভবত তিনি খুব বর্তমানে শ্রেষ্ঠ আমার ধারণা। তো এই ব্যক্তি যখন মেসেজ দিয়ে গেলেন আপনার ইন্দিরা গান্ধীর পরে সবচাইতে আমি মনে করি উনি শক্তিশালী অবস্থানে আছেন রাজনীতিতে, জয়শঙ্করকে। তিনি যে মেসেজটা দিয়ে গেলেন ডক্টর ইউনূসকে কেন দেখা করলেন না? বললেন যে এটা তো ব্যক্তিগত সফর। তিনি যে কি রাজনীতি খেলে গেলেন এটা তৌহিদ সাহেব তো রাজনীতি বুঝে না। কিন্তু যারা বোঝা তারা তো বুঝে গেছে। তো আপনি যেটা বললেন দীপচন্দ্র শুধু আজকের ঘটনা না। যেই দিন ময়মনসিংহের ভালুকায় এই দীপচন্দ্র দাসকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দিল, এই দিনই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো অবনতি ঘটেছে এবং বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে খুবই জঘন্য মেসেজ গিয়েছে। আর সর্বশেষ হলো এই যে ব্যবসায়ীকে প্রথমে চাকু মেরে তারপর পুড়িয়ে দিল। অনেকেই সেটা বলেছে যে তাকে দেখে ফেলেছে, চিনে ফেলেছে বলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আচ্ছা ভাই, আপনি আমাকে দেখে ফেলেছেন, এর জন্য আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? পিটিয়ে মারলেই তো হয়। আগুন দিয়ে পুড়ে মারতে তো সময় লাগে। আর আপনি আগুন দিয়ে পুড়ে মারছেন মানে তাহলে আপনি তো প্রস্তুতি নিয়ে আসছিলেন। আপনি পেট্রোল পেন কোথায়? খুনিরা তো পেট্রোল করে না পকেটে। তার মানে তাকে পুড়িয়ে মারার জন্যই এসেছিল। ওগুলো হচ্ছে মানুষকে বুঝানো যাতে দীপুচন্দ্র দাসের মতো আরেকটা কেস না হয়। কিন্তু যা ঘটার তা হয়ে গেছে। যা বোঝার তা বসে গেছে। বলে গেছে, বুঝে গেছে মানুষ। মাঝখানে আরেকজনকে হত্যা করা হয়েছে ঘরের দরজা আটকে। তো এই যে ঘটনাগুলো পরপর ঘটলো, আপনি যেটা বলেন শুধু ভারত না, পৃথিবীর অনেক দেশে এবং একটা ইংরেজি কোন দেশের জন্য একটা দেখলাম ইংরেজি মাধ্যমে কথা বলতেছে। সেখানেও এই বাংলাদেশ সম্পর্কে এই নৃশংসতা নিয়ে প্রতিবেদন দিয়েছে তারা। তো এটা তারা আর আপনি শুরুতেই বলেছেন যে এটা পরিকল্পিত কিনা বা এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা। আমি এটা বিচ্ছিন্ন ঘটনা মানতে রাজি না। আপনি কি মনে করেছেন যে ২৫ নম্বর ভাঙা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন যে জয় বাংলা স্লোগান দিলে তাকে আপনি থাপড়াবেন, মারবেন, জেলে দিবেন এটা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন একটা ছেলে বলল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, তাকে আপনি থাপড়ালেন আইনের লোক হয়ে, এটা বিচ্ছিন্ন ঘটনা? একটা ছেলে যখন ডিসি অফিসে এক পুলিশকে পাঠিয়ে রাখে বলে যে সে পুলিশকে জ্বালিয়ে মেরেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা তো ড্রামা। শুনেন, এটা নির্বাচন না হইলে গ্রেপ্তার করতো না। আর এটা তো প্রকাশ্য বলে। শুনেন, এই ছেলেকে আমি ঘুষি মারবো না, কিকও মারবো না, একটা থাপড়া মারলে ৩ দিন বিছানাতে উঠতে পারবে না। সেই ছেলে এত বড় দুঃসাহস। আমার ধারণা ওর বাপের আর ওরে যদি আমি এক চড় মারি ৩ ঘন্টা কানে শুনবে না। সেই ছেলে বলে সে থানা জ্বালিয়ে দিয়েছে এবং শত শত মানুষের সামনে বলতেছে যে প্রকাশ্যে, এবং সে কি প্রাউডলি বলতেছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? প্রাউডলি। মানে মানুষ, মানে মানে একজন খুনি তাও নৃশংসভাবে হত্যা করেছে আগুন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অফিস সেটা গর্ব করে বলতেছে। সেই ছেলেটা যার গায়ে চড়ার গোস্ত নাই বলতে হয়, সেই ছেলে এত বড় দুঃসাহস, এগুলো কি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা না? সারা পৃথিবীর কাছে যে মেসেজ তাকে গ্রেফতার করুক আর না করুক, তাকে গ্রেফতার করলেও ছেড়ে দেবে আমরা জানি। এগুলো ড্রামা বাজে, আমরা জানি কি করবে। আমরা কি দেখি নাই বাংলাদেশের ২৪-এর ৫ আগস্টের সন্ত্রাসী ঘটনা ঘটার পরে জেল থেকে কি সাজাপ্রাপ্ত আসামি ছেড়ে দেয়নি? জঙ্গিদের ছেড়ে দেয়নি? মৌলবী জঙ্গিদের ছেড়ে, মোল্লা ইসলামিস্ট জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এরকম ছেড়ে দিবে তাকে সময় মতো। আপাতত জামাই আদরে নেওয়ার জন্য নিয়েছে। না নিলে চক্ষু লজ্জা। মনে করেন স্যারের ছেলে প্রকাশ্য বাজারে আমাকে থাপড়া মেরেছে, তখন স্যার তো বলবে এই ফরিদের মতো একটা সিনিয়র লোকের ধর হারামজাদারে ধরে বাড়িতে নিয়ে আজকে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। আসলে তো কিছু না, এগুলো নাটক।
তো আমরাই তো এগুলো বুঝি। আমরা তো দুবাই থেকে চাইলে এনে খাই না, আমরা তো ভারতের চাল খাই। তো ভারতের কিছু বুদ্ধি তো ওদের মতো কিছু কূটনীতি তো আমাদের থাকবে। যাই হোক, এরা তো সবাই দুবাইয়ের চাল খায়, বর্তমান বাংলাদেশের লোক। এই মৌলবীর তো দুবাইয়ের চাল খাইতো, আমরা তো ভাই দুবাইয়ের চাল খাইনি, আমরা বাংলাদেশ ভারতের চাল খেতাম। যাই হোক, এই যে যে বাংলাদেশ আপনি যে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশকে আর মূল্য দিতে হবে। সারা পৃথিবীতে এই মেসেজ চলে গেছে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদীদের খপ্পরে, ইসলামিস্ট জঙ্গিবাদীদের খপ্পরে, স্বাধীনতা বিরোধীদের খপ্পরে। বাংলাদেশ এখন পাকিস্তানের আইএসআই এর দ্বিতীয় কেন্দ্র হয়ে গেছে। এটা বাংলাদেশের জনগণ সহ সারা পৃথিবী জেনে গেছে। সুতরাং এটা এবং মূল্য দিতে হবে। এই যে যে সংখ্যালঘুদের যেভাবে পুরে মেরে ফেললো, এগুলোর মূল্য ডক্টর ইউনূসকে দিতে হবে, এগুলোর মূল্য জামাতকে দিতে হবে, এমনকি এগুলোর কৈফিয়ত এবং মূল্য দুটোই দিতে হবে বিএনপিকে। আমি অনেকবার বলেছি, আবারও বলি, বাংলাদেশ যেভাবে বাড়াবাড়ি করেছে, ভারতের মতো আমাদের কপাল ভালো। মনে করেন যে একজন মনে করেন যে যারা সারাদিন ঝগড়া বিবাদ করে, ঝগড়াটে লোকের পাশে আমাদের অধ্যাপক প্রফেসর স্যারের মতো, মোহাম্মদ আলী স্যারের মতো একজন প্রতিবেশী পাইছি। তার জন্য হয়তো আমাদের ঘেঁটি ধরে ঘুরায় না। কিন্তু আমার মতোই যদি আরেকজন দাঁড়ায়, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। ভারত অত্যন্ত সভ্য এবং প্রতিবেশী সুলভ বলে, ভারত অত্যন্ত নিরীহ প্রতিবেশী বলে। শক্তিমান ভারত, কিন্তু শক্তিমান কিন্তু নিরীহ প্রতিবেশী। তার জন্য কিন্তু আমাদের কপালে শনি এখনো লাগে নাই। নইলে বাংলাদেশ যে আচরণ ভারতের সাথে করতেছে, সরকার থেকে শুরু করে এই যে তৌহিদি জনতা যে আচরণ করতেছে, বাংলাদেশের যদি মনে করেন ভারতের 4 ভাগের 1 ভাগ শক্তি হইতো আর ভারত এটা করতো, এতক্ষণ তো ভারত দখল করে নিত। কিন্তু ভারত সেই কাজটা করতেছে না। ভারতের ভারতের সহনশীলতা, ভারতের ভদ্রতা, ভারতের কূটনীতি, এটাকে বাংলাদেশের কেউ দুর্বলতা মনে করতেছে। তারা যদি তা মনে করে, আমি মনে করি যদি ভারত বেঁকে বসে, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভারত কিন্তু যুদ্ধ করবে না। আবারও আপনাকে বলতেছি, যদি আমার ধারণা, স্যারও আমার সাথে এই ব্যাপারে একমত হবেন, যে বাংলাদেশ যদি বিমান হামলা না করে কলকাতায় বা ভারতের কোন স্থানে, এই পাকিস্তানের আইএসআই এর বুদ্ধিতে, যদি তারা পরামর্শে, বুদ্ধি এবং পৃষ্ঠপোষকতায় যদি ভারতে বিমান হামলা না করে, ভারত কখনোই আমাদের আক্রমণ করবে না। তবে যে কাজটা করবে ভারত, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে, আমাদের জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আমাদের শুধুমাত্র তারা বলবে যে বাংলাদেশের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। যুদ্ধ করতে হবে না। ভারতের অর্থনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ শুরু করলে বাংলাদেশ ৩ মাসের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আবার এত বড় বড় হ্যাঁ জামালপুরের ভাষায় বলে সুদূর বুদুর করে শখ মিটে যাবে ভারতের সাথে, সুদূর বুদুর করার শখ। এই বাংলাদেশে জিহাদিদের, তৌহিদি জনতার, জামাতিদের জাকাত, তখন এই যে জামাতিরা বলে না জাকাত আইনে আমাদের খাওয়াবে, জাকাত খেয়ে বাঁচতে হবে। কিন্তু জাকাত দিয়েও কাজ হবে না, কারণ সৌদি আরব তো আপনার তেল দিতে পারবে, মানে ডিজেল আর পেট্রোল, ডিজেল পেট্রোল দিবে আর দিবে হইলো টাকা। তো পেট্রোল তো আপনি খাইতে পারবেন না, টাকা দিয়েও তো ভারত আপনার কাছে বেচবেন না, টাকা দিয়ে আপনি কই থেকে আনবেন? মানে পুরা না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। শুধুমাত্র ভারত যদি বেঁকে বসে আমাদের সাথে বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ শুরু করে, ৩ মাসের মধ্যে পাকিস্তানকে তো ভিখারিস্তানে পরিণত করতে তাদের বেশ কয়েক বছর সময় লাগছে। বাংলাদেশকে জাকাতিস্তান বানাইতে ৩ মাস সময় লাগবে না ভারতের। যদি মনে করে ভারত যে কালকে আমাদের সাথে তারা মানে সিরিয়াসলি তারা যদি মনে করে যে আর কোনো সম্পর্ক রাখলাম না, ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলাম না কোন প্রকার, ৩ মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না। এরা 7 সিস্টার ভাঙতে চাইছিল, তো এখন এরাই সিস্টার ব্রাদাররা আলাদা আলাদা হয়ে যাইতেছে। এবং এইসব হোনাই থা, এটা তো হবেই। তাদের তো কোনো রাজনৈতিক দল নাই, তাদের তো কোনো আদর্শ নাই, তাদের ছিল এজেন্ডা। অর্থাৎ আমার যদি আমার সাথে স্যারের রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে সেটা আলাদা, কিন্তু দুজনকে আদর্শ থাকতে হবে। এতে তো কোনো আদর্শ ছিল না, এরা নিয়ে আসছিল এজেন্ডা। এজেন্ডা কারা আনে? এজেন্ডা আনে ব্রোকারেরা, এজেন্ডা আনে কর্পোরেটরা, এজেন্ডা আনে ব্যবসায়ীরা। রাজনীতিবিদ বা রাজনীতি যারা করবে, যারা দেশের কাজ করবে, কোন সমাজকর্মী, কোন ভলান্টিয়ার এবং কোন রাজনীতিবিদরা কখনো এজেন্ডা নিয়ে আসে না, তারা নিয়ে আসে আদর্শ। সেই আদর্শ বাস্তবায়ন করতে এজেন্ডা নিয়ে আসে, যে এটা এইভাবে কায়েম করবো। এদের তো কোনো আদর্শ ছিল না। এদের কাজ কি ছিল? ডক্টর ইউনূসকে তার বিদেশি প্রভুরা বাংলাদেশে কামলা হিসেবে পাঠিয়েছে। আর ডক্টর ইউনূস, যিনি একটা শিক্ষিত কামলা, তিনি বাংলাদেশে কিছু সাব কামলা রেখেছেন। এই আমার এনসিপি ভাবির পোলাদের দল, আমার ভাবির কন্যাদের দল, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, ইনকেলাব ফিনকেলাব হাদি কেলাব মনে করেন আর গাদিক কেলাব মনে করেন, এগুলো সব জামাতেরই সাপের 2 মুখ। জামাতের কেউ কেউ বলে জামাতের 20 মুখ, আমিও তাই মনে করতাম, কিন্তু এখন দেখি জামাতের 200 মুখ। এদের এগুলো বিভিন্ন মুখ, এরা তো ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, 2-1 জন একটু ভনিতা করে এদিক যাবে সেদিক যাবে, এগুলো তাদের ঠান্ডা, এগুলো তাদের বলে দেওয়া, তাদের প্রেসক্রিপশন আছে। মনে করেন আমাদের এলাকায় কিছু লোক আছে, তাদের কাজে হলো মারামারি করা, সঙ্গত কারণে নাম নিতে পারি না। আমাদের অঞ্চলে বা সব অঞ্চলে আছে, গ্রামের কিছু কিছু গ্রামের লোক থাকে, যারা রাতের সকালবেলা কোনো বাজারে আসে,
আসার পরে তারা বিভিন্ন লোকের দলে বিভক্ত হয়ে যায়, কিন্তু বাড়িতে গেলে কিন্তু তারা একসাথেই থাকে, সব এলাকা শোষণ করে, এলাকার লোকজনের উপরে চাঁদাবাজি মাস্তানি করে, বাড়িতে গিয়ে তারা ঐক্যবদ্ধভাবে একই সাথে দাওয়াত খায়। কে কার কাছ থেকে কয় টাকা চাঁদা নিছে এগুলো বাড়িতে গিয়ে ভাগাভাগি করে। তো এনসিপি গ্যাং তাই। আসসালামু আলাইকুম তার রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দরবার, সেই দরবারের যে জৌলুস, এটি ক্রমশ ফিকে হতে হতে আজকে তিনি প্রায় নিঃসঙ্গতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তারেক রহমান সাহেব 25 তারিখে যেদিন এলেন, ওদিন থেকেই প্রেস বলেন, মিডিয়া বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের দৃষ্টি কেবলই মাত্র বিএনপিকে ঘিরে, কেবলই মাত্র তারেক রহমান সাহেবকে ঘিরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপস্থিতি এবং এই রাষ্ট্র পরিচালনা করায় তার যে খুব বেশি গুরুত্ব রয়েছে, প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, বা গত 16-17টি মাস ধরে তিনি যেভাবে একেবারে 10 হাতে সকল পক্ষকে খুশি রেখেছেন। তার যখন ইচ্ছা তখন তিনি বিএনপিকে ডেকেছেন, যখন ইচ্ছা জামাতকে ডেকেছেন, তিনি যখন ইচ্ছা তখন লন্ডনে গেছেন, প্যারিসে গেছেন, চার্টার প্লেন না করে হলেও সেই ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে দামি প্রতিদিন 40 লাখ টাকা ভাড়া যে রুমের, সেই রুমে থেকেছেন, কেউ প্রশ্ন করেনি। তার যে জৌলুস, সেই জৌলুসে তিনি যেখানে গিয়েছেন সেখানে লোকজন হেসেছে। তিনি ঈদের ময়দানে গিয়েছেন, রাজকীয় চেয়ারে বসে ঈদের নামাজ আদায় করেছেন, সিংহাসনে বসে। তার সিংহাসনের পাশে ঈদের জামাতে পানি রাখা, একটা গ্লাসে বোতল রাখা, সে ব্যাপার সৌদি আরবের বাদশার মতো। তার বাসভবন যমুনাকে কেন্দ্র করে সে যে কি একটা অবস্থা, সেখানে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির যত সব বাঘা নেতা, গলায় মালা পরে, ভিজিটর্স মালা পরে, গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারা সেখানে অপেক্ষা করতেন কখন ওনার সঙ্গে দেখা হবে। উনি তো আকাশের চাঁদ। উনার ছোট ছোট যে সকল তারকা, যেমন জনাব আলী রিয়াজ সাহেব আছেন, জনাব শফিকুল ইসলাম আছেন, বা শফিকুল আলম যিনি প্রেস সচিব, তার বিশেষ সহকারী যারা ছিলেন, সেই মনির হায়দার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের স্পর্শ পাওয়ার জন্য, তাদের বদান্যতা পাওয়ার জন্য কত মানুষ যে গত 15 বছর আত্মাহুতি দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। তিনি কিংস পার্টি করেছেন কি করেননি, তার চেয়ে বড় ব্যাপার হলো সারা বাজারে একটা রব যে ওই দলগুলো কিংস পার্টি। আবার সেই কিংস পার্টিগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল, উপগ্রুপ ছিল, শাখা ছিল, প্রশাখা ছিল। তার মধ্যে প্রধান যে শাখাটি, সেই শাখাটির নাম হলো এনসিপি। রাজনীতিতে এটির অবস্থান অনেকটা গঙ্গা ভাগীরথীর মতো, বাংলাদেশে যেটি এসে পদ্মা হয়েছে। ফলে এই গঙ্গা ভাগীরথীর অনেক শাখা উপশাখা বাংলাদেশে গড়ে উঠেছিল বলাই হতো। এবং যেদিন যাকে বলা হয় এনসিপির প্রধান হিসেবে জনাব নাহিদ ইসলাম দায়িত্ব পালন করলেন, সেদিন প্রেস সচিব আনন্দের আত্মীয়স্বর্য বলে ফেললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। দেশের মানুষ সেদিন বিশ্বাস করলো, ভয় পেল, সমীহ করলো। নাহিদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কত মানুষ 32টি দাঁত বের করে তার সামনে এলো। প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজা নাম সাহেবের মতো মানুষ নাহিদ ইসলামের সাথে হাত মিলানোর জন্য, তারপর তাকে সম্মান জানানোর জন্য, তার সাথে মোলাকাত করার জন্য যে আধিক্ষেতা তারা দেখালেন, এমন আধিক্ষেতা ওনারা কোনো দিন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব কারোর সঙ্গে দেখাননি। কিন্তু তারা জনাব নাহিদ ইসলাম সম্পর্কে দেখিয়েছেন। বোঝার চেষ্টা করুন যে কিংস পার্টির কি পরিমাণ দাপট এই বাংলার জমিনে ছিল। কিন্তু যেই না তারেক রহমান এলেন, এখন নাহিদ ইসলাম, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, যারা বাংলাদেশের সুপারস্টার ছিলেন গত 15 মাসে, যাদের কথায় বসন্তের বাতাস বইত, যাদের কথায় পাখিরা গান গাইত, যাদের কথায় বাতাস প্রবাহিত হতো, সেই মানুষগুলো এখন কোথায় আছেন, কেমন আছেন এই শীতের মধ্যে কেউ জানতেও চাচ্ছে না। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোরঞ্জনের জন্য
তার একটি বক্তব্য শোনার জন্য, তার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার একটু প্রশংসা পাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য মানুষের যে কি আকুতি, সেই মানুষগুলো সবকিছু ভুলে তারা এখন তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দিচ্ছেন। যে ব্যবসায়ী নেতা, যে রাজনীতিবিদ, যারা যারা ছিলেন, সবাই এখন সেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে পড়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই জীবনে প্রথমবারের মতো তিনি একটা মোহের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন, একটি ঘেরাটোপ যেটাকে বলা হয় তার মধ্যে পড়ে গিয়েছেন, একটি জটিল অঙ্কের মধ্যে পড়ে গেছেন। তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ ফোনে যেতে পারবেন না, তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ সেন্টারে যেতে পারবেন না, ইচ্ছা করলে তার সামাজিক ব্যবসার যে পসরা এটি নিয়ে তিনি ঘুরতে পারবেন না। তিনি হয়তো ভাবছেন বা ভাববেন তার যারা লোকজন, কেন এরকম হলো? এই তো কয়েকদিন আগে তিনি যখন লন্ডনে গেলেন, তারেক রহমান সাহেব তার দলবল নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছেন, সে কি বিনয়, কি ভদ্রতা, কি আনুগত্য। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, পরিবেশ পরিস্থিতির কারণে তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রীর মতো তার একটা ইমেজ তৈরি হয়ে গেল, লোকজন তাকে ওইভাবে সম্মান সময় শুরু করলো। এমনকি রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকাচ্ছেন না। অবস্থা দেখে তারা এমন মনে হচ্ছে যে তারা পারলে তাকাচ্ছেন তো নাই, যদি কোনো কারণে ভুলে তাদের চোখ পড়ে যায়, তাহলে আমরা অনেক সময় আছে না, কাউকে একটা চোখ টিপ মারি, ডান চোখ দিয়ে বাম চোখ দিয়ে মুখ একটু বাঁকা করে চোখ টিপ মারি। এইভাবে অনেক দুষ্ট লোক তৈরি হয়ে গেছে, যারা ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে একসময় প্রশান্তি পেতেন, তারা এখন পারলে একটু মুখ ঝামটি দিচ্ছেন, চোখ টিপ মারছেন। অদ্ভুত এই বাঙালির চরিত্র। এটার শেষ পরিণতি কি? কেন এরকম হলো? যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, যারা তাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, উনি যেটা স্বীকার করেছেন যে ছাত্র এবং জনতা তাকে এখানে বসিয়েছেন, তারাই তার নিয়োগকর্তা। কিন্তু আমরা যারা অনেকেই বলার চেষ্টা করেছি, না, এর চেয়ে তো বড় নিয়োগকর্তা রয়েছেন পেছনে, হয়তো আমেরিকা, হয়তো পাকিস্তান, হয়তো ভারত, হয়তো আরো অনেক কেউ হতে পারে। এমনও কেউ বলার চেষ্টা করছেন, অনেক জামাতের আলেম ওলামারা বলার